নমস্কার। গল্পের তরীতে আপনাকে স্বাগত জানাই। গল্পের তরীতে আজ আপনাকে শোনাব শ্রদ্ধেয় লেখিকা আশাপূর্ণা দেবীর কলমে লেখা গল্প পাশের জানালা। গল্প পাঠ কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। নতুন একটি গল্প শুনে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন আজকের গল্প পাশের জানালা। খবরটা যে শুনল সেই একবার করে সহানুভূতি প্রকাশ করল। আহা, বেচারা রে। তা সত্যি, সহানুভূতি না জেগে পারেও না। ৩-৪ বছর চাকরি করছে সমরেশ, কোনোদিন বদলির নামগন্ধ নেই। আর যেই না শুরু হলো বিয়ের কথাবার্তা, অমনি সঙ্গে সঙ্গে এলো বদলির বার্তা। কে না বলবে, আহা। বদলির আদেশের সঙ্গে সঙ্গে কোয়ার্টার্সের ব্যবস্থা হয়ে যাবে, এমন স্বর্ণযুক্ত আর নেই এখন। গিয়ে উঠতে হবে দুঃসম্পর্কের এক আত্মীয়ের বাড়ি। সেখানে নববধূকে সঙ্গে নিয়ে গিয়ে ওঠার প্রশ্নই ওঠে না। কাজেই বিয়ে হলো নিতান্তই ভারাক্রান্ত মন নিয়ে। 5 ছেলের মধ্যে সব ছোট ছেলে সমরেশ। মা, বাপ, দাদা, দিদি সকলের চোখের মণি। কাজেই অষ্টমঙ্গলার পরের দিনই যখন নতুন স্যুট পরে আর আনকোড়া নতুন সুটকেস নিয়ে ট্রেনে চড়ে বসল সমরেশ, তখন প্ল্যাটফর্মের উপর হৃদয়োচ্ছ্বাসটা দেখবার মতোই হলো। বাড়ির যারা তারা সকলে তো এসেছিলই, বিয়ে বাড়ির জের স্বরূপ বাড়তি আত্মীয় অনাত্মীয়রা আসতে ছাড়েনি, যাকে বলে বাড়ি ঝেঁটিয়ে। অতএব নববধূ মঞ্জুরিকে আনা হয়েছিল। তবে সমরেশদের পরিবার এখনো অত আধুনিক ভাবাপন্ন হয়ে ওঠেনি যে স্টেশনে এসে শ্বশুর, ভাসুর, শাশুড়ি, ননদ ইত্যাদি সকলের সামনে নববধূ বরের সঙ্গে বিদায়কালীন বাক্য বিনিময় করবে। তার জন্য বাড়িতে মিনিট খানেক সুযোগ দেওয়া হয়েছিল। এখানে শুধু দৃষ্টি বিনিময়, সকলের অলক্ষ্যে চকিত মুহূর্তের জন্য। সে দৃষ্টিতে ছিল প্রতিশ্রুতি পালনের আশ্বাস। গত রাত্রে পরস্পর পরস্পরের কাছে প্রতিশ্রুত হয়েছিল পৃথিবী উল্টে গেলেও প্রতিদিন চিঠি লিখবে তারা। ফেরবার সময় সমরেশের মা আর দিদিরা কেঁদে গাড়ি ভাসাতে ভাসাতে এলেন। বৌদিরাও ফোঁসফাঁস করতে ছাড়লেন না। বাপ আর দাদারা সকলেই ম্রিয়মাণ। শুধু মঞ্জুরিকেই নিতান্ত সহজভাবে সমবয়সী ভাগ্নিদের সঙ্গে লঘু আলাপ আলোচনায় পথ অতিক্রম করতে করতে আসতে হলো। না হলে উপায় কি? এতটুকু মন কেমনের ভাব দেখলে ওরা কি আর ঠাট্টার চোটে আস্ত রাখবে মঞ্জুরিকে? কাজেই দেখাতে হবে মঞ্জুরির মনে কেমন বলে কোনো অবস্থারই উদ্ভব হয়নি। বলতে হবে, আহা, ভারী তো, মাত্র 8 দিন আগেই তো চিনতাম না, আমারও তো নেই। কিন্তু ফিরে আসার পর যখন সকলে আবার ছড়িয়ে পড়ল সংসার কর্মবৃক্ষের শাখা প্রশাখায়, ভাগ্নেরা বসলো ক্যারামে, আর ভাগ্নিরা এতদিনে সময় পেয়ে লেগে গেল নতুন বইয়ের বিয়েতে পাওয়া উপহারগুলো গুছিয়ে গাছিয়ে পুনর্দর্শনে, তখন মঞ্জুরি নিজেরই 6-7 দিনের সুখ স্মৃতিমণ্ডিত ঘরের মধ্যে একা এসে যেন ভেঙে পড়ল। আর আশ্চর্য হয়ে বারবার ভাবতে লাগলো, সত্যি 8 দিন আগে যাকে চোখে পর্যন্ত দেখেনি, তার অদর্শনে সমস্ত পৃথিবীটাই এমন শূন্য হয়ে যাচ্ছে কি করে? বাপের বাড়ি ফিরে গিয়ে পুরনো পরিবেশে পুরনো খাঁচে আবার নিজেকে বসিয়ে নেবে সে পথবন্ধ। বাপ চাকরি করেন মিরাটে, চট করে যে এখন মেয়েকে নিয়ে যাবেন
এ সম্ভব নয়। কথা হয়েছে পুজোর ছুটিতে যদি সমরেশ আসে মাদ্রাজ থেকে, তাহলে মঞ্জুরিকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যাবে। এবং না, এবংটা বাহিরে প্রকাশ হয়নি। এবংটা সমরেশ মঞ্জুরির কানে কানে বলে গেছে, যদি বাসা ঠিক করতে পারি তোমাকে লুট করে নিয়ে যাব, বুঝলে? যা, সে তো কানে কানে আর যদির ব্যাপার। আপাতত মঞ্জুরির ভরসা শুধু চিঠি। একটু পরেই মঞ্জুরি উঠে বসল, পাছে কেউ এসে ভেঙে পড়া অবস্থা দেখে ফেলে। ইচ্ছে হচ্ছিল চিঠি লিখতে, সেটা সম্ভব মনে হলো না। পৌঁছি টেলিগ্রাম, পরের দিন চিঠি। এখন আবার অনেক ঝঞ্ঝাট। যে সমরেশ কখনো কারোর মন রাখবার ধার ধারেনি এবং আচার আচরণে ভালো দেখানো না দেখানোর সম্পর্কে চিন্তাও করেনি, তাকে এখন সে সম্বন্ধে রীতিমতো অবহিত হতে হয়। একা বইয়ের নামে চিঠি গেলে বাড়িতে যে অসন্তোষ আর সমালোচনা ঝড়টি উঠবে, সেটা বুঝে ফেলেছে সমরেশ। এমনি আপনা আপনি বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই যে ছেলে মেয়ের উভয়েরই জ্ঞানচক্ষু খুলে যায়, এটা মিথ্যা নয় বোঝা যাচ্ছে। অতএব প্রথম মহড়ায় ৩-৪খানা চিঠি লিখতে হয় সমরেশকে। মাকে, বাবাকে, দিদিদের, বৌদিদের আর সমবয়সী এক ভাগ্নিকে। তার সঙ্গে যেন না দিলে নয় গোছের একখানা মঞ্জুরি দেবীকেও। বর্তমান পরিস্থিতিতে নবদম্পতির মানসিক অবস্থা, আবেগ, উচ্ছ্বাস সবকিছুই অবশ্য চিরকালীন অথবা গতানুগতিক। নতুনত্ব কিছুই নেই। বিরহ যন্ত্রণা ঠিক বিরহ যন্ত্রণার মতোই। তবে যুগে যুগে কালে কালে শিশুর প্রথম জ্ঞানস্মেষের নবপ্রণয়ের আবেগ আর প্রথম বিরহের মধুর যন্ত্রণার অনুভূতি আশ্চর্য রকমের অভিনব। সমরেশ অথবা মঞ্জুরির মনে হতে থাকে, বুঝি ওদের মতো বিরহ কষ্ট জগতে কেউ কখনো পায়নি। অতএব পরস্পরকে সেই কষ্টের যথাযথ বর্ণনা করে বোঝাতে ডাক খরচাটা কিছু বেশিই দিতে হয় ওদের। দিন যায়, ক্রমশ ভালো দেখানোর উৎসাহে ভাঁটা পড়ে আসে। অতঃপর মার কাছে সপ্তাহে একখানা পোস্টকার্ড আসে। তাতে বাবার শরীর সম্বন্ধে রীতিমতো উৎকণ্ঠা প্রকাশ থাকে। থাকে মাকে বেশি মন খারাপ করতে নিষেধ জ্ঞাপন। থাকে বাড়ির সকলের কুশল সংবাদ প্রার্থনা। পরপর ৫খানা চিঠি পাশাপাশি রাখলে তারিখে তফাৎ ছাড়া আর বড় কিছু পার্থক্য চোখে পড়বে না। প্রবাসী সন্তানের সহজ, সংযত, পরিচ্ছন্ন চিঠি। কিন্তু পূর্ণিমা রাতে যে সমুদ্রের জোয়ার ওঠে, ঝড়ের সন্ধ্যায় যে অরণ্য মাথা কুটে মরতে চায়, বর্ষার ভোরে যে আকাশ চির বর্ষণের ভূমিকা নেব পণ করে বসে, আর ব্যাকুল বসন্তে যে বাতাস কাণ্ডজ্ঞান হারায়, তার কথা আলাদা। তাদের মর্মকথাকে ভাষায় প্রকাশ করতে চাইলে সংযমের সীমানায় আবদ্ধ থাকা কঠিন। আর সেই অসম্ভবের সাধনাতেই উঠে পড়ে লেগেছে দুজনে। অতএব কাগজের সংখ্যা অনেক সময় দৃষ্টি শোভনতার সীমা লঙ্ঘন করে ফেলে। ফলে ডাক বিভাগ উত্তরোত্তর লাভবান হতে থাকে। দিদিরা বলে, মাইনে সব টাকা কটাতেই যদি ডাক টিকিট কেনে, হায় কি হতভাগা। বৌদিরা মুচকি হেসে বলে, তা ঠাকুর পোড়ার চাকরি বাকরি করাই বা কেন, চলে এলেই তো পারে। নতুন মনিবের চাকরিতেই যখন সব সময়টুকু যায়। দাদারা নেপথ্যে বলেন, ওটা যে আবার এত জানতো তা তো জানতুম না। দৈবাৎ কোনোদিন বাবার হাতে চিঠিটা পড়ে গেলে তিনি খামের ওজন দেখে স্তম্ভিত হয়ে গিন্নিকে বলেন, চিঠির মধ্যে অন্য কিছু পাঠাচ্ছে না তো? জিজ্ঞেস করো দেখি নতুন বৌমাকে, ওটা কিন্তু নিয়ম নয়। মা ঠোঁট উল্টে বলেন, হ্যাঁ,
আমার দায় পড়েছে জিজ্ঞেস করতে। অন্য কিছু আবার কি? যত সব বেহায়াপনা। রোজ এত কথা আসে থেকে আশ্চর্য। মঞ্জুরি গভীর রাত্রে বসে লেখে, আর নিতান্ত গোপনে বাড়ির ঝিকে দিয়ে ডাকে দেয়। কাজেই ওর ব্যাপারে বেশি কথা ওঠে না। কিন্তু সমরেশের বেলায় যতই কথা উঠুক, মঞ্জুরি কিছুতেই প্রাণে ধরে পারে না তাকে বারণ করতে। যদিও প্রায় প্রতিদিনই নানা মন্তব্য কানে আসার ফলে বিক্ষুব্ধ চিত্তে সংকল্প করে বসে, যাকে যাক, দেব লিখে। দরকার নেই তোমার প্রতিজ্ঞা পালনে, দরকার নেই আমার রোজ চিঠিতে। সপ্তাহে একখানা করে পোস্ট কার্ডই দিও মায়ের কাছে, তাই ভালো, খবরটা তো পাবো। কিন্তু কাগজ কলম নিয়ে বসলেই কোথায় ভেসে যায় সেই সংকল্প। ৮-১০ পৃষ্ঠা ধরে যা লেখে তার সারমর্ম এই: চিঠিটা প্রতিদিনই পাওয়া চাই, আরো বড়, আরো বড়। কারণ মঞ্জুরির হৃদয় সারা দিনরাত্রি ওই চিঠিরই আশাতেই উন্মুখ হয়ে থাকে, সূর্যের আশায় সূর্যমুখীর মতো। মঞ্জুরির সমস্ত কর্মচক্র আবর্তিত হতে থাকে ওই চিঠিখানির আবির্ভাবকে কেন্দ্র করে। আরো অনেক কথা থাকে, তার মধ্যে প্রধান কথা কবে আসবে। কিন্তু নতুন বদলি হয়ে গেছে সমরেশ, ছুটি কোথায়? পুজোয় বাড়তি ছুটি মিলল না। মাত্র 4 দিনের ছুটিতে মাদ্রাজ থেকে আসা হয় না। অতএব দিনের পর দিন, মাসের পর মাস মঞ্জুরির কাটে শুধু সেই সূর্যের আশায় সূর্যমুখীর মতো। এত বড় একখানা বাড়িতে লেটার বক্স একটা থাকা উচিত ছিল, আর দুবার নাকি সেই ঔচিত্য বোধটা দেখানো হয়েছিল। কিন্তু বাইরে থেকে রাস্তার বদ ছেলেরা দুবারই উপড়ে নিয়ে গেছে। এমন সৃষ্টি ছাড়া কথা শুনেছ কখনো? মঞ্জুরিকে প্রশ্ন করেছিল বড় বউ। উপসংহারে বলেছিল, তোমার ভাসুর রাগ করে আর লেটার বক্স লাগাননি। ওই পিয়নদের বলা আছে এই খাবার ঘরের এপাশে জানলা দিয়ে যেন ফেলে দিয়ে যায়। মঞ্জুরি ভাবে, ভাগ্যিস সেই রাস্তার বদ ছেলেগুলো ছিল। মঞ্জুরির পক্ষে এ সাপে বর। বাহিরে লেটার বক্স থাকলে সে চিঠি সঙ্গে সঙ্গে করায়ত্ত করা মঞ্জুরির পক্ষে সম্ভব হতো না। সেই প্রতীক্ষা আর পরমুখোপেক্ষিতার দুঃসহ যন্ত্রণা থেকে মুক্ত করে রেখেছে ওরা, রাস্তার বদ ছেলেরা। খাবার ঘরের ওই গলির দিকের জানলাটা মঞ্জুরির চোখের নিচে, মঞ্জুরির হাতের মুঠোয়। নির্দিষ্ট একটা সময় আছে, বেলা 11টা নাগাদ। সে সময় যেখানে যে ধরনের কাজেই আটকে থাকুক মঞ্জুরি, হঠাৎ একবার যেন কি দরকারে, যেন ভুলে ভুলেই অকারণেই এখানে এসে পড়ে। আর 2-1টা ঘোরাঘুরির মুহূর্ত পার হতেই মঞ্জুরির হাতে এসে পড়ে সেই অপার্থিব বস্তুটি। হয়তো কোনোদিন এসে পড়েও থাকে মাটিতে জানলার কোলের কাছে। সেই এয়ারমেল ছাপ মারা আর বাড়তি কিছু টিকিট লাগানো নীলাভ খামখানা, যেটা তুলে নেবার সময় ভরে ওঠে সমস্ত বুকটা, ভরে ওঠে পৃথিবী, ভরে ওঠে আকাশ বাতাস বিশ্বভুবন। মঞ্জুরির এই ঘুরঘুরিনির অর্থ অবশ্য বুঝতে আটকায় না কারোরই। জায়েদের, ননদদের, শাশুড়ি আর পিসশাশুড়িদের। কেউ মুচকে হাসে, কেউ ভ্রুটা কোঁচকায়, কেউ মুখখানা বিষ করে। মোট কথা সকলের মতেই এটা যেন বড্ড বেশি বাড়াবাড়ি। মঞ্জুরি অবাক হয়ে ভাবে, চিঠিখানা পুরোবার সময় তো অনেক দিনই কারোর চোখে পড়ে না। রোজই যে আসে, ওরা বোঝে কি করে? আর যখন বিরুদ্ধ মন্তব্য কানে আসে তখন সংকল্প করে, আজই লিখে দেব ওকে। কিন্তু পরদিন আবার সেই যথাপূর্বক সেই তরুণ বয়সের মনোভাব অনুসারে বয়সওয়ালাদের অবোধ ভেবে নিয়ে বেলা 11টা নাগাদ ঘোরাফেরা, খাবার ঘরের গলির দিকে জানলার পানে তাকিয়ে।
প্রতি চিঠিতেই সমরেশ লেখে, আবার কলকাতার অফিসে ফিরে যাবার জন্য দারুণ চেষ্টা করছি। এই লাইনটা লেখা প্রায় সম্ভাষণ আর ভালোবাসা জানাবার মতোই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ একদিন একটা অসম্ভব অপূর্ণ লাইন যেন মঞ্জুরির দেহের সমস্ত শক্তিকে চোখের দৃষ্টির মধ্যে এনে হাজির করল। হাত কাঁপতে থাকলো মঞ্জুরির, কাঁপতে থাকলো পা, বুক, সর্বাঙ্গ। সমরেশ লিখেছে, আমার প্রার্থনা ঈশ্বর বোধহয় শুনলেন, কলকাতার অফিস থেকে চেয়ে পাঠিয়েছে আমাকে। এ কি স্বপ্ন, এ কি মায়া? তাকে জিজ্ঞেস করে যাচাই করবে মঞ্জুরি? কার কাছে মেলে ধরবে এই বেবমান হৃদয়খানিকে? আশা, আনন্দ আর সংশয়ের গুরুভার বয়ে বয়ে কাটল দিন, কাটল রাত। পরদিন একসঙ্গে এলো খাম আর পোস্টকার্ড। বাবাকে লিখেছে সমরেশ, 1 সপ্তাহের মধ্যেই ফের কলকাতার অফিসে জয়েন করছে সে। বাড়ির ছোট ছেলে আজ 13 মাস বাড়ি ছাড়া। সেই ছেলে ফিরবে। কাশবনে বাতাস লাগার মতো খবরটা মুহূর্তে ছড়িয়ে পড়ল বাড়ির এদিক থেকে ওদিক, শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। সমরেশের এক দিদি থাকে উত্তর কলিকাতায়, আর এক দিদি দক্ষিণে। টেলিফোনে খবর চলে যায় সঙ্গে সঙ্গে। দিদিরা বলা বলি করতে লাগলো, যাক বাবা, বউয়ের প্রার্থনার জোর আছে বলতেই হবে, নইলে। বৌদিরা বলতে লাগলেন, বাবা, এবার চকাচকের মিলন হবে, দেখেও বাঁচবো। মা পিসিমা বললেন, ঠাকুর মুখ তুলে চেয়েছেন, ঘরের ছেলে ঘরে আসছে, সেখানে পরের বাড়িতে কত দুর্গতি হচ্ছিল বাছার। ছোট বাচ্চারা হাততালি দিতে শুরু করলো। বিজ্ঞ পুরুষরা অর্থাৎ বাবা আর দাদারা অকারণ সহসা চাকর বাকরকে বকাবকি লাগিয়ে দিলেন। বাড়ির হাল কি করে রেখেছিস? দেয়ালের ঝুলগুলো ঝাড়, উঠানের শাবলাগুলো রগড়া, ঘরের আসবাবপত্রগুলো ভালো করে মোছ, ছোট দাদাবাবু আসছে, মনে রাখিস। সকলেই জানে ছোট দাদাবাবু একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এদের কথা শুনে আর তোড়জোড় দেখে মনে হয় বুঝি এই মুহূর্তেই সেই পরিচ্ছন্ন শৌখিন মানুষটি এসে হাজির হচ্ছে। কিন্তু মঞ্জুরির মনে হয় 7টা দিন, এখনো কত দুস্তর সমুদ্র। মনে মনে হিসেব করে ফেলে, এই দিনগুলোর মধ্যে আর কখানা চিঠির আদান প্রদান সম্ভব? সমরেশ অনায়াসে বাড়তি একটা দিতে পারবে যদি। ঠোঁটের কোণে ঈষৎ হাসি ফুটে উঠল। যদি ট্রেনে বসে একখানা লিখে ফেলে আর কোনো একটা স্টেশনে পোস্ট করে দেয়। মঞ্জুরির অবশ্য সে উপায় নেই, তাই অধিক আগ্রহে ঘন্টা গুনতে থাকে। কখন আসবে রাতে, কখন সেই ঘাটতির হিসেবটা বাড়তি করে তুলবে পৃষ্ঠার সংখ্যায়। হ্যাঁ, পুরো 13 পৃষ্ঠার একখানা চিঠি সে রাত্রে লিখে ফেলল মঞ্জুরি। সমরেশের আসার খবরে ওর হৃদয় সমুদ্রে কি ঢেউ উঠেছে তাই বোঝাতে। এক একটা দিন নিকটবর্তী আর উপর মহলে হিসেব হচ্ছে, এই এলো বলে, অবশেষে সত্যি এলো বলে। কিন্তু এর ভেতরেও একই, আজই যে মানুষ আসছে, আজকেও তার কাছ থেকে চিঠি আসে, আর এমন হৃষ্টপুষ্ট নিটল। আদিক্ষেতার কি একটা সীমা থাকা উচিত নয়? বৌদিরা দাদাদের বলেন, ইচ্ছায় প্রেম করতেই শিখেছিলে, প্রেম দেখো গে ছোট ভাইয়ের। মা পিসিমা মুখ বাঁকিয়ে বলেন, আসছেন তো বাবু, এসে আর আমাদের কি করবেন? যা বুঝছি বইয়ের কেনা গোলাম হয়ে থাকবেন। রেলগাড়ি থেকে নাকি চিঠি লিখেছে, 7 জন্মে শুনিনি এমন কথা। আশ্চর্য, আজকে চিঠিটাই কি বাড়ি শুধু লোকের চোখে পড়তে হয়? মেস্তা যখন গাড়ি নিয়ে স্টেশনে যাচ্ছেন তখন এলো চিঠিখানা। পড়বি তো পর মেজ বৌদির চোখে,
যে নাকি একখানি গেজেট, অতঃপর সকলের চোখ আর কানে পৌঁছতে 1 মিনিটের ওয়াস্তা। বাবা শুনি চমকে উঠলেন। আবার চিঠি কেন? তাহলে আশা পিছিয়ে গেল বুঝি? শিগগির খুলে দেখতে বলো নতুন বৌমাকে। গিন্নি মুখ ঝামটালেন। হ্যাঁ, তোমার আদেশের অপেক্ষায় খুলতে বাকি আছে এখনো। কত দেখতে হবে এখন, প্রস্তুত হতে থাকো। হোক কোলের ছেলে, হোক 13 মাস বাড়ি ছাড়া, ঢংটা যে বউকে নিয়ে। এ চিঠি যদি বাড়ির অপর কারোর নামে হতো, ছেলের গুণের ব্যাখ্যানে পঞ্চমুখ হতেন তিনি। কিন্তু এসবে কিছু আসে যায় না মঞ্জুরির। ও তখন শেষ লাইনটি পড়ছে। তুমি যখন চিঠি পড়বে, আমি তখন হয়তো কলকাতায় গিয়ে পড়েছি। কি মজা বলো তো? সত্যি কি মজা, কি অদ্ভুত সুন্দর মজা। তাই তো চিঠিটা নিয়ে শোবার ঘরে চলে এসেছে মঞ্জুরি, এই অপূর্ব সুন্দর মজাটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবার জন্য। হঠাৎ শোরগোল উঠল নিচে। এসে গেছে, এসে গেছে। কি আশ্চর্য, মঞ্জুরির কি হুঁশ ছিল না, তাই গাড়ির শব্দ টের পায়নি? কিন্তু হুঁশ থাকলেই বা কি, এ বাড়িতে সে 13 মাসের পুরনো বউ বটে, কিন্তু সমরেশের সম্পর্কে যে অষ্টমঙ্গলার কোণে মাত্র। ছুটে নিচে যাওয়া চলে না, গেলে নিন্দের অবধি থাকবে না। আর তা না হলেই কি পারত? তনু যে বিকেল হয়ে আসছে। সকলের হৃদয়োচ্ছ্বাস মিটলে অবশেষে একবারটি মঞ্জুরি, কিন্তু কতটুকুর জন্যে? দিদিরা এসে পড়েছে মুখরা আর প্রখরা সমবয়সী ভাগ্নিটি। পাড়ার বন্ধুরা এসে দাঁড়িয়েছে। সহাস্য মুখে চাকর বামুনরা পর্যন্ত ছোট দাদাবাবু বলে আকর্ণ বিশ্রান্ত হাসছে। ছোট বাচ্চাদের তো কথাই নেই। ছোট কাকুকে তিলাত ছাড়তে রাজি নয় তারা। এর মাঝখানে মঞ্জুরির জন্য ফাঁক কোথায়? সব কথা রাত্রিরে হবে বলে ছুটে নিচে নেমে আসতে হলো সমরেশকে। কিন্তু সেই রাত্রেরই বা কতটুকু রইল হাতে? বোন, ভগ্নিপতি, ভাগ্নে, ভাগ্নি একবারই লোক। এছাড়া আবার রান্নাঘরে বিশেষ ব্যবস্থা সমরেশের অনারে। যা যা ভালোবাসে সমরেশ আর এতদিন খেতে পায়নি, সেগুলো সবই আজই রান্না করতে ইচ্ছে হয়েছে ওর মায়ের। অতএব খাওয়া দাওয়ার পার চুকিয়ে আর দিদি বাহিনীদের পার করে শুতে যেতে রাত 1:30 বাজল সমরেশের। কিন্তু রাত্রে কি কথা হয়? যা হয় সে তো শুধু অর্থহীন কুজন গুঞ্জন। চমক ভাঙল রাস্তায় জল দেওয়ার শব্দে। চমকে আলোটা টুক করে জেলে দেখল ঘড়িতে 4:30। গরমের রাত, সকাল হলো বলে। 5টা বাজতে না বাজতেই উঠে পড়েন বাড়ির কর্তাটি। আর তার কাজ হচ্ছে বাড়ি শুধু লোককে ওঠানো। আজ আবার সমরেশ এসেছে। আজ তার মনশ্চঞ্চল্য আরও বেশি। আজ নিশ্চয়ই 6টার আগে বাজার যেতে বাসনা হবে তার। সত্যিই তাই। ভোরের স্নিগ্ধতায় একবারটি চোখ বুজে এসেছিল মঞ্জুরির। ধর্মর করে উঠে বসল। বাইরে থেকে শ্বশুরের গলা পাওয়া গেল। সমর, সমর, উঠেছিস নাকি? আজকেই আপিস করতে হবে, ছুটি নেই? আর্তনাদের মতো শোনালো মঞ্জুরির প্রশ্নটা। কই আর? সমরেশ হাই তুলে পাশ ফেরে। আজই যে ভীষণ জরুরি। কিন্তু আপিস বন্ধ থাকলেই বা কি লাভ হতো মঞ্জুরির? এই জনারণ্যের মাঝখান থেকে সেই ছুটির উপসত্ত্বটুকু কি ভোগ করতে পারত সে? ঝড় বইছে সকাল থেকে সারা সংসারে, কাজের ঝড়। চোখেতে একবার দৃষ্টি বিনিময়ের অবকাশ মেলে না। শুধু একবারে শেষ মুহূর্তে, ঠিক সমরেশের অফিস বেরোবার মুখে সেজ বৌদি মুখে আঁচল চাপা দিয়ে হাসি চাপতে চাপতে মঞ্জুরিকে ডেকে বললেন,
এই ছোট বউ, শিগগিরই একবার ঘরে যা, ছোট ঠাকুরপো বেরোতে পারছে না। বেরোতে পারছে না? এ আবার কেমন কথা? ঠাট্টায় অনভ্যস্ত মঞ্জুরি অবাক হয়ে বলে, যা, যা কি রে, নিজের চোখে দেখে এলাম, বেচারা ঘর আর বার করছে। যা যা, ছুটে যা। ছুটে না হোক, গেল মঞ্জুরি। 1 মিনিট। ব্যস্ত সমরেশ নতুন কাজের দায়িত্বে ছটফট করছে, অতএব ছুটে বেরিয়ে গেল সমরেশই। চোখে চোখে একটু তাকিয়েছিল হয়তো, কিন্তু সে এত স্বল্পক্ষণ যে ভাষা ফোটবার সময় পেল না। তারপর অনেকক্ষণ গেল। অফিসের লোকেরা অফিসে, স্কুলের ছেলেরা স্কুলে। আর এসে গেল সেই সময়, যে সময় মঞ্জুরির রক্তধারায় সহসা নূপুর বেজে ওঠে, বুকের স্পন্দন সহসা ধ্বনিত হতে থাকে দ্রুত তালে। যে সময় যেখানেই কেন থাকুক না মঞ্জুরি, যেন ভুলে ভুলে একবার এসে পড়ে ও ঘরে। যে ঘরের জানলাটার কোণে এক ফালি রোদ এসে পড়ে থাকে এই সময়, আর নির্ভুল নিয়মে চৌকো এক টুকরো আলোর ঐশ্বর্য এসে পড়ে তারই কাছাকাছি। কিন্তু আজ আর সে এক টুকরো আলো কোথায়? আর সে আলোর দরকারই বা কি মঞ্জুরির? সমস্ত দিনরাত্রি তো ভরে উঠেছে ওর অন্য আলোর বন্যায়। তা উঠেছে হয়তো, তবু কেন কে জানে, আজও ঠিক সেই সময় অন্যমনস্কের মতো এসে দাঁড়ালো মঞ্জুরি। দাঁড়ালো কিসের যেন প্রত্যাশায়। কিন্তু আজ আবার কি? আজ তো শুধু রোদের ফালিটুকু। আচ্ছা, লাল সিমেন্টের মেঝে রোদ পড়লে এমন প্রখর দেখায়, নাকি বেলা 11টার রোদই এমন প্রখর হয়? কই, কোনোদিন তো লক্ষ্য করেনি মঞ্জুরি। এই জানলাটা দিয়ে যে রোদ আসে, তা কি দেখেছে কোনোদিন? মনে পড়ছে না তো। দেখে থাকলে এমন অপরিচিত লাগবে কেন? সেই এক টুকরো অপরিচিত প্রখরতার দিকে চুপ করে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কি যে হলো মঞ্জুরির, সমস্ত শরীরে আলোড়ন তুলে এক ঝাপটা উত্তপ্ত জল এসে পড়ল দু চোখের কিনারায়। হঠাৎ মনে হলো কি যেন একটা মস্ত বড় লোকসান হয়ে গেছে ওর, যেন একখানি নিটোল ভরার জায়গা অকস্মাৎ ভরে উঠেছে একটা বিরাট শূন্যতায়। অষ্টমঙ্গলার পরদিন সমরেশকে ট্রেনে তুলে দিয়ে এসে যে শূন্যতার হাহাকারে ভেঙে পড়েছিল, এ শূন্যতা তার চাইতেও গভীর। এ শূন্যতা অন্যরকম। এ যেন মঞ্জুরির একেবারে নিজস্ব একান্ত গোপন সম্পদটুকু সবাই মিলে কেড়ে কুড়ে ভাগ করে নিয়ে নিঃস্ব করে দিয়েছে মঞ্জুরিকে। ধ্যানের দেবীর আসন হতে নামিয়ে এনে মঞ্জুরিকে কে যেন বসিয়ে দিয়েছে খেলা ঘরের সীমানায়। চোখের জলকে তবে বাধ্য রাখবে মঞ্জুরি কোন আশ্বাস দিয়ে? গল্পটি এই পর্যন্ত সমাপ্ত হলো। আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প পাশের জানালা। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি যখনই চ্যানেলে কোনো নতুন গল্প আপলোড করি আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।